হাই, তোরা কে রে? হরিদাস পাল। তোরা যেখানে ছিলি সেখানে চলে যাবি, কোনো অসুবিধা নেই। রাস্তায় ঘাটে নামাজ পড়বি। তোরা কে রে? হরিদাস পাল। এই হরিদাস পাল কারা? শুনুন এবার আমাদের আমাদের মন্ত্রী দিলীপ ঘোষ বলবেন। আমাদের মন্ত্রী দিলীপ ঘোষ বলবেন। দিলীপ দা, আপনাকে কয়েকটা প্রশ্ন করা হবে। প্রশ্নগুলি কিন্তু সঠিকভাবে উত্তর দেবেন, কারণ প্রশ্নগুলি খুব জরুরি। জানেন, বর্তমানে কিন্তু চোর চোর ধর ধর এগুলো রব চলছে, এগুলোর উত্তর দিন। দেখুন, কোর্ট যেখানে হস্তক্ষেপ করেছে কোর্টের কথা অনুযায়ী চলবে। আজিরা অনেকেই এড়িয়েছিলেন, কে এড়ায়নি? হসপিটালে ভর্তি হয়েছেন কেষ্টমণ্ডল, পার্থ চ্যাটার্জিরা এড়াননি। শেষ পর্যন্ত কি হয়েছে? 2-3 বছর জেলের ভাত খেয়েছেন। এরা হয়তো তার সারা জীবন জেলের ভাত খেতে হবে, পরিস্থিতি তাই পালিয়ে যাচ্ছেন। এই প্রথম মন্ত্রী যিনি সকলকে নিয়ে কাজ করতে চান এবং তিনি বার্তা দেন যে সকলেই মিটিংয়ে আসবে এবং সকলকে নিয়েই আমরা কাজ করব, এবং সকলকেই তিনি কিন্তু ডাকছেন। তো এ ধরনের কিন্তু প্রথমবার দেখা যাচ্ছে। এর আগে কিন্তু ওই বিরোধী বিরোধী রাজনীতি হয়েছে। তো এটা নিয়ে আপনি কি বলবেন, একটু আপনি বলেন। ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, দেখুন কীরকম হয়। মুখ্যমন্ত্রীকে এগুলোও করতে হচ্ছে, যিনি তার এমএলএ এমপিদের সঙ্গে দেখা করতে হচ্ছে না, এখন কাউন্সিলরদের সঙ্গে বসতে হচ্ছে। উনি গেছেন, কাউন্সিলররা আসেননি। কাউন্সিলরদের তো আছে সেখানে বসার জন্য, উনি কেন গেছেন আজকে? ওনার কী সমস্যা? আমাদের মুখ্যমন্ত্রী সমস্ত জেলার মিটিংয়ে, সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে সমস্ত পার্টির লোকেদের ডাকছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ, এটা আমরা করব। আর এটা স্বীকারও করেছেন ওনার লোকেরা। আরে তাদের পার্টির মিটিংয়ে তাদের ডাকা হতো না? ডাকা হলে যাবেন কিনা তাদের উপরে ছিল। ওটা কোনো সরকার চলছিল না পার্টি চলছিল। তো আজ দেখুক লোকে সংগঠন কীরকম হয়, সরকার কীরকম কাজ করে, সেজন্য সবাই সহযোগিতা করুন। আমরা বাংলাকে সোনার বাংলা বানাবো। ওরা তো যাচ্ছে, ওরা কোথায় যাচ্ছে সেটা নিয়ে একটু বলুন তো। মমতা ব্যানার্জির উপরে ভরসা নেই তো, শুভেন্দু অধিকারীর উপরে ভরসা আছে, তাই তো লোকে ভোট দিয়ে জিতিয়েছে আজকে। তাই আমাদের মুখ্যমন্ত্রী যখন ডাকছেন, সমস্ত নেতারা, সব পার্টির এমএলএ এমপি কাউন্সিলর সবাই আসছেন। এই পরম্পরাটা আমরা শুরু করেছি, আর এই পরম্পরাতেই বাংলার উন্নয়ন হবে। জাহাঙ্গীর খানের মতো লোকের জন্য মহিলারা রাস্তায় নামছে। তো এটা নিয়ে আপনি কিছু বলুন। যে রাস্তায় নামবে, আন্দোলন করবে, সেও তার সঙ্গে ভেতরে যাবে, এটা যেন মনে রাখেন। যে চোরেদের সঙ্গে থাকবে, ডাকাতদের সঙ্গে হবে, তাদেরকে চোর ডাকাত হিসাবে ট্রিটমেন্ট করা হবে। সেই জন্য হামদর্দি দেখাবেন না। যখন ওখানকার হিন্দুরা দিনের পর অত্যাচারিত হচ্ছিলেন, যখন ভোট দিতে পারছিলেন না, এখনও 5 বছর দোকান বন্ধ আছে আমাদের ছেলেদের, সোনা দানার দোকান খুলতে পারেনি, তখন এরা কোথায় ছিল? এদেরকে এখানে থাকার অধিকার নেই, এদের সব বাংলাদেশ পাঠাবো খুঁজে খুঁজে। তাদের সংখ্যালঘু নেতৃত্বের একটা বড় অংশ অভিযোগ করছে যে রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না, কারণটা কি সেটা একটু বলবেন। আর এই যে নামাজ রাস্তায় ঘাটে যে হয় সেটা নিয়ে একটু বলবেন। এদেরকে কি রাস্তায় ঘাটে নামাজ পড়তে দেওয়া উচিত, সেটা কিন্তু বলবেন পরিষ্কারভাবে। খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেজন্য ওখানেই করেছে। না হলে তো আরও বেশি সমস্যা হতো লোকের। হলো যে নামাজ পড়তে 15 মিনিট লাগে, কিন্তু সেই 15 মিনিটটা কেন দেওয়া হলো না? এর জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল? তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। 1 বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। দর্শক নমস্কার জানিয়ে শুরু করছি, আপনাদেরকে একটা সুন্দর ব্যাখ্যা দেব বলে। দেখুন, এরা তো আইনের শাসনটাকে এরা বোঝে না, এরা বোঝে গাইনের শাসন। এরা বন্দে মাতরম গাইবে না, এরা দেশাত্মবোধ গান গাইবে না, এদের ভিতরে দেশপ্রেম নেই। এরা পাকিস্তানের হয়ে গুণগান গাইবে, এরা বাংলাদেশের হয়ে গুণগান গাইবে, খাইবে এখানকার, গাইবে বাংলাদেশের, পাকিস্তানের। তো এরা কারা? দিলীপ ঘোষ ঠিকই বলেছেন, এরা বাংলাদেশি মাল, এরা পাকিস্তানি মাল। তো পাকিস্তানে যাক না, কোনো অসুবিধা নেই। তো তো ভাই, যারা এখানকার রাষ্ট্রবাদী মুসলিম, যারা এখানকার আইনকে মেনে চলতে চায়, এখানকার মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে চায়, এখানকার সংবিধানকে মানতে চায়, তারা থাক, কোনো অসুবিধা নেই। তো কিন্তু যারা মানতে চায় না, যারা জাহাঙ্গীরের মতো একটা দুষ্টুকে, একটা গুন্ডাকে যারা আশ্রয় দিতে চায়, একটা গুন্ডার জন্য যারা আন্দোলন করে, তাদের মতো খারাপ লোক আর পৃথিবীতে আমি মনে করি নেই। কি বোঝে এরা?
কারা এদেরকে প্রশ্রয় দিচ্ছে, কারা এদেরকে প্রচারণা দিচ্ছে? এই সমস্ত লোকেদেরকে বাংলা থেকে তারাও, আর বাংলাটাকে সোনার বাংলা গড়ে তোলো। একেবারে তিনি সত্য কথা বলেছেন ভাই। ভাই, সত্য কথা শুনতে একটু ভালো কানের দরকার আছে, একটু ভালো হওয়ার দরকার আছে ভাই। তো গত 15 বছরে এই যে মমতা কমেডি নামে আমার একটা চ্যানেল আছে, তোমরা চাইলে দেখতে পারো। মমতা কমেডি কি করেছিল সেটা আমরা কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। এখন ভোটের পরে আমরা দেখতেছি মমতা যা করেছিল, যদি বাংলার মানুষ এগুলো আগে জানতো তাহলে তো বাংলার মানুষ এদেরকে একেবারে মঞ্চেই গুলি করত। কিন্তু এরা বেঁচে আছে, এটাই ভাগ্য। আইনের শাসন চলছে, এটাই ভাগ্য যে এরা বেঁচে আছে। নইলে পাবলিক এদেরকে এতদিন না একেবারে ওই ঘাস মাটি এক করে দিত। ওই তৃণমূলী ঘাস না, ওই ঘাসেই মিলিয়ে দিত, মাটিতে মিলিয়ে দিত। কিন্তু আজও এরা সম্মানের সঙ্গে আছে। আমাদের সরকার চেষ্টা করছে যে আইনের মাধ্যমে এদেরকে শাস্তি দেওয়া হোক, কিন্তু তৃণমূল আমলে সেটা ছিল না। ধরো মারো কাটো খাও, এটা সরকার ছিল নাকি জঙ্গি, নাকি একটা হায়নাবাগ, নাকি একটা হাইনি? ভাই, এটা কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।